নির্বাচন প্রক্রিয়া চলছে দেশের সপ্তদশ মানে 17তম সাধারণ নির্বাচন। দেশের গোটা দেশের মিডিয়া, সংবাদ মাধ্যম, সাধারণ মানুষ তো বটেই, পর্যবেক্ষক মানে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক, বিদেশ থেকে বিদেশি সংবাদ মাধ্যমের আসা পর্যবেক্ষক, এত রকমের নজরদারি, এত লোকের নজর রয়েছে। তারপরেও কিনা এই ডিএম, এসপি, এমনকি একটা রাজ্যের, গোটা একটা রাজ্যের ডিজি নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালনা করতে পারবেন না মনে করে নির্বাচন কমিশন তাদের সরিয়ে দেয়। আচ্ছা, তাই যদি হয়, এত লোকের চোখের সামনে, এত নজরদারির মধ্যে যে লোকগুলোর নিরপেক্ষতা থাকে না, কোন জাদু বলে, কোন মন্ত্র বলে, ঠিক 3 মাস পর, ম্যাক্সিমাম খুব বেশি হলে 3 মাস পর, সেই লোকগুলোই ঠিক আমাদের মাথায় বসে, আমরা যারা এই 3 মাসের মধ্যে আহা কি আনন্দ নিরপেক্ষ প্রশাসন পেয়েছি বলে ভোট দিলাম, আমাদেরই মাথায় বসে ছড়ি ঘোরাতে শুরু করে, আবার একই কায়দায় আর ঠিক করতে শুরু করে। আবাস যোজনার বাড়ি কে পাবে, কে পাবে না, লক্ষ্মীর ভান্ডারের টাকা কে পাবে, কে পাবে না, গ্রামের রাস্তা কে পাবে অথবা কে পাবে না, তার কারণ কে কাকে ভোট দিয়েছে অথবা কাউকে ভোট দেয়নি। এই অপদার্থ, অদক্ষ অথবা দলদাস আধিকারিকগুলো, পুলিশের হোক অথবা সাধারণ প্রশাসনের, ফিরে আসে কোন জাদু আর মন্ত্র বলে। আর নাগরিকরা কি তাহলে 5 বছরে 3 মাসের আয়কর দেবেন? সহ্য হবে ভারত সরকার, সহ্য হবে রাষ্ট্র ব্যবস্থা, সহ্য হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, সহ্য হবে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ভবিষ্যতে কোনোদিন বদলও হয় তার? আমরা আয়কর দেব, নাগরিক পরিষেবার জন্য যা যা পাই তা সব কিছুর জন্য মূল্য চুকিয়ে দেবো সরকারকে 60 মাসের জন্য, আর মাত্র 3 মাসের জন্য পাবো নিরপেক্ষ প্রশাসন, ডিএম, এসপি থেকে শুরু করে থানার ওসি। কেন? ঠিক এই কারণগুলোর জন্যই শুধুমাত্র একটা প্রশ্ন নিয়ে আজকে অনির্বাণের অগ্নিবাণে বিতর্ক করবো। একটা প্রশ্ন আমার আজকের অগ্নিবাণ, 5 বছরের জন্য নিরপেক্ষ প্রশাসন কবে পাবেন রাজ্যবাসী? 5 বছরের জন্য ভোট দেন, 5 বছরের নিরপেক্ষ প্রশাসন কবে পাবেন রাজ্যবাসী? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন একে একে আপনাদের সঙ্গে তাদের পরিচয় করি। আমার ডান দিক থেকে আজকে পরিচয় করা, আমার ডান দিকটা আজকে শুধু রাজনৈতিক দলের প্রতিনিধিদের দিয়ে ভরিয়েছে, আর বাঁদিকে আছেন আপনারা, মানে আপনাদের প্রতিনিধিরা, নাগরিকরা। আমার ডান দিকে কারা কারা আছেন? আমার একেবারে ডান দিকে আছেন আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র। তার ঠিক পরেই রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী এবং তৃণমূলকে সমর্থন করেন। আমার ঠিক ডান দিকে রয়েছেন অঙ্কন দত্ত, রয়েছেন বিজেপির তরফ থেকে, বিজেপির মুখপাত্র। আমার বাঁদিক থেকে পরিচয় করায়, আমার বাঁদিকে রয়েছেন বিশ্বজিৎ সরকার, ঠিক ধরেছেন, বেলেঘাটায় ঠিক এর আগে যে বড় নির্বাচনটা হয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা 2021, সেই নির্বাচনের ভোটটা যেদিন গোনা হচ্ছিল, মানে ওই গোনার মুহূর্ত, তারপরে আরও 2 দিন নির্বাচন কমিশনের দায়িত্ব থাকে রাজ্যে। যেদিন পর্যন্ত রাজ্যের নির্বাচন কমিশনের দায়িত্বে পুলিশ ছিল, তারও 48 বা 72 ঘন্টা আগে ভোট গুনতে গুনতে যার ভাইকে স্রেফ পিটিয়ে রাজ্যের রাজধানীর বুকে মেরে দেওয়া হয়েছিল, সেই অভিজিৎ সরকারের দল, বিশ্বজিৎ সরকার। রয়েছেন নন্দিনী ভট্টাচার্য, সমাজকর্মী। আমার সঙ্গে রয়েছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক। আমি শুরু করব আজকে, একদম শুরুতে আমি শুরু করব অঙ্কন আপনার কাছ থেকে। বহুবার আপনারা বিভিন্ন প্রয়োজনে কোর্টে যান, আদালতে যান। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার সন্দেশখালী না যেতে পারলে যান। রাজ্যের বিভিন্ন জেলায় তাদের রাজনৈতিক কর্মসূচি থাকে, আদালতের পারমিশন নিয়ে করতে হয়, কারণ পুলিশ পারমিশন দেয় না, এটা রাজ্যের দোস্ততার জন্য যান, খুব ভালো কথা। আমি বলছি না যাবেন না, রাজনৈতিক দল আপনাদের কর্মসূচি পালন করতে যেতেই হবে। কতবার আজ পর্যন্ত আদালতে গিয়েছেন বিশ্বজিৎ সরকারের ভাইকে যারা খুন করেছিল, তারা এখনো পর্যন্ত, মানে এই 3 বছরে যে শপথে থেকে গেল, তাদেরকে যে কোনো মূল্যে সরাতে হবে। শুধু তো উনি নন, আপনারাই হিসেব দেন আপনাদের কতজন কর্মী মারা গিয়েছে নির্বাচন পরবর্তী সন্ত্রাসে। ঠিক সেই এসপি, সেই ডিএমরাই তো এসে মাথার উপর বসেছে, যাদেরকে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে। এই যে এত গ্যারেন্টি দিচ্ছেন মানুষকে প্রধানমন্ত্রীর নামে, এই গ্যারেন্টিটা দিতে পারবেন এই লোকগুলো আবার এসে বসবে না? আর এসে বসলে আপনারা কি করবেন তার গ্যারেন্টি? প্রথম কথা, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতিকে যখন ভারতবর্ষের সংবিধান প্রণেতারা ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থায় লাগু করেছিলেন, তখন এটাই স্থির হয়েছিল যে আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, এই 3টে আলাদা থাকবে। এবং আইন বিভাগের যারা প্রতিনিধি, মানে বিধায়ক, সাংসদ, লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য, রাজ্যের বিধানসভার সদস্য বা বিধান পরিষদের সদস্য, তারা নির্ধারণ করবেন যে শাসন বিভাগে যারা রয়েছেন, মানে যারা আমলারা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা কিভাবে কাজ করবে, তারা কিভাবে তাদের কার্যপ্রণালী কিভাবে পরিচালনা হবে, সেই সব কিছু। এবং এটাও ঠিক করা হয়েছিল যে রাজ্যের আধিকারিকরা
তাদের মূল্যায়ন কে করবেন? রাজ্যের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রী যিনি। এবার আপনি একটা অবাক হয়ে যাবেন, ভারতবর্ষের বুকে একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 13 বছর ধরে পুলিশ মন্ত্রীর পদে আসীন রয়েছেন, কিন্তু কোন আধিকারিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন বা তার যে দফতর সেই দফতরে কি ব্যবস্থা রয়েছে এ নিয়ে কোনো প্রশ্নের জবাব বিধানসভার বুকে দেননি। বুঝলাম অঙ্করবাবু, আমার সোজা সাপটা প্রশ্ন, এই 13 বছর তো পশ্চিমবঙ্গ রাজ্যটা ভারতের বাইরে চলে যায়নি, না, ভারতের সাংবিধানিক আওতার বাইরে যায়নি। একেবারে। ভারতের লোকসভায় আজও এই রাজ্য থেকে পাঠানো সাংসদরা কথা বলেন, আপনাদের দলের সাংসদরাও আছেন। কি দোষ করেছেন এই রাজ্যবাসী আপনাদের কথায় বিশ্বাস করে, যারা 2019-এ বা 21-এ ধরে নিন আপনাদের দলকেই ভোট দিয়েছেন, অন্য দলকে দেননি, তারা যে অসীম অপরিসীম কষ্ট, দুর্ভোগ, যন্ত্রণা, লাঞ্ছনা সহ্য করেছেন, আজও করে চলেছেন, তার কি রেমেডি আছে? আমি বলছি, কতবার গেছেন তাদের জন্য আদালতে? আমি বলি, প্রথম কথা হলো আমি যে কথাটা শেষ করলাম যে জায়গাটায়, এই রাজ্যের পুলিশ মন্ত্রী, মানে পুলিশ মন্ত্রী নিজে নন, তৎকালীন পরিষদীয় মন্ত্রী যিনি ছিলেন ওই চাকরিচোর পার্থ, তিনি পরিষ্কার করে বলেছিলেন যে এ রাজ্যে 11 থেকে 21 পর্যন্ত টোটাল আধিকারিক বদল হয়েছে 2154 জন। খুব পরিষ্কারভাবে শুনবেন, 2154 জন অদক্ষতার কারণে কিংবা তাদের বিরুদ্ধে হওয়া কোনো দুর্নীতি, কোনো অভিযোগের ভিত্তিতে। এবার আমাদের পরিষদীয় দল, আমাদের বিরোধী দলনেতা দাঁড়িয়ে প্রশ্ন করেছেন যে যারা আধিকারিক বদল হলেন তারা কি কারণে বদল করলেন, এই জবাব তারা দেননি। আমরা গেছিলাম হাইকোর্টে, হাইকোর্ট থেকে জবাব চাওয়া হয়েছে, হাইকোর্টে জাস্টিস রাজাশেখর মান্থার বেঞ্চ থেকে জানাতে চাওয়া হয়েছে। এই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আমাদের যে সাংবিধানিক ক্ষমতা দেওয়া হয়েছে সেই সাংবিধানিক ক্ষমতার ওপর এরা বল প্রয়োগ করছে। কেসটা এখন কোর্টে পেন্ডিং রয়েছে। আমি আপনাকে 3টে দস্তুর দেখাচ্ছি। আপনি বলুন, এই যে আমরা বিল্ডিং ভেঙে পড়া দেখলাম, সেইখানে মাননীয় মেয়র বললেন একজন পুরসভার আধিকারিককে যে তুমি হয় চোর নয় তুমি অদক্ষ। তাহলে আমার কথা হচ্ছে যে আপনি যে আধিকারিককে বলছেন, আপনি তো বিল্ডিং বিভাগের এমআইসি, আপনি তো মেয়র, আপনি তো মহানাগরিক, আপনি জানেন আপনার অধীনে থাকা একজন আধিকারিক চোর অথবা সে হচ্ছে কি, সে হচ্ছে অদক্ষ, আপনি তাকে রেখে দিয়েছেন কেন? আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন? প্রশ্ন এখানেই অঙ্কন। আমি বিশ্বজিৎ বাবুর কাছে আসবো। বিশ্বজিৎ বাবুরা ভুক্তভোগী। বিশ্বজিৎ বাবু,